এবার আমরা একটা বাক্যের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। বাক্যটা হলো পেশি টান দেয় কিন্তু পেশি ধাক্কা দেয় না। পেশি টান দেয় কিন্তু পেশি ধাক্কা দেয় না এর ব্যাখ্যা। অনেক সময় কিন্তু সিকিউয়ে আসে পেশি টান দেয় কিন্তু পেশি ধাক্কা দেয় না এর ব্যাখ্যা লিখো, গ ঘ প্রশ্নতে আসে। তখন আমাদের ব্যাখ্যাটা লিখতে হয়। এই ব্যাখ্যাটাই এবার আমরা বুঝে বুঝে পড়ব। এই লাইনটার মানে আমরা জানবো পেশি টান দেয় কিন্তু পেশি ধাক্কা দেয় না এর মানে কি। ব্যাপারটা কিন্তু খুবই মজার। তোমরা দেখো, আমরা যখন এভাবে হাতকে ভাঁজ করি, এভাবে যখন আমরা হাতকে ভাঁজ করি, এভাবে যখন আমরা হাতকে ভাঁজ করি, তখন আমরা হয়তো ফিল করি এভাবে যে এই মাসল দিয়ে আমি টেনে 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 হাতটাকে ভাঁজ করলাম। আমরা এরকম ফিল করি যে মাসল দিয়ে হাতটাকে টেনে 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 হাতটাকে ভাঁজ করলাম। হাত যখন আমরা সোজা করি তখন আমরা অনেকে হয়তো এভাবে ভাবি যে এই মাসলটা এবার ধাক্কা দিয়ে দিয়ে হাতটাকে সোজা করলো। ব্যাপারটা দেখো, আমাদের পেশি এভাবে টেনে টেনে হাতটাকে ভাঁজ করতে পারে, কিন্তু পেশি ধাক্কা দিয়ে হাতটাকে সোজা করে দিতে পারে না। পেশি সবসময় টান দেয়, পেশি কখনোই ধাক্কা দেয় না। পেশি টেনে টেনে হাতটাকে ভাঁজ করতে পারে, কিন্তু পেশি ধাক্কা দিয়ে হাতটাকে সোজা করিয়ে দিতে পারে না। তাহলে হাত সোজা হয় কিভাবে, এটা এবার আমাদের পড়তে হবে। দেখো, আমাদের উপরের দিকের যে পেশিটা, যার নাম হলো বাইসেপস, সে যেটা করে টেনে টেনে হাতটাকে ভাঁজ করে দেয়। আমাদের হাতের পেছনের দিকে আরেকটা মাসল থাকে যার নাম হলো ট্রাইসেপস। এপাশ থেকে ভালো দেখা যায়, এই যে এই মাসলটা, এই যে এই মাসলটার নামই হলো ট্রাইসেপ। ট্রাইসেপ এবার আবার টান দেয়, ট্রাইসেপ টেনে টেনে আবার হাতটাকে সোজা করে দেয়। বাইসেপস টেনে টেনে হাতটাকে ভাঁজ করে দেয়, ট্রাইসেপস টেনে টেনে হাতটাকে সোজা করে দেয়। অর্থাৎ আমাদের হাত যখন ভাঁজ হচ্ছে তখন একটা পেশি টান দিচ্ছে, হাত যখন সোজা হচ্ছে তখন একটা পেশি টান দিচ্ছে। অর্থাৎ পেশি সবসময় টান দিতে পারে, পেশি কখনোই ধাক্কা দিতে পারে না। একটা পেশি যদি উপরের দিকে টানে আরেকটা পেশি তাহলে নিচের দিকে টানছে। একটা পেশি টেনে টেনে যদি হাতকে ভাঁজ করে দেয়, আরেকটা পেশি টেনে টেনে হাতটাকে সোজা করে দেয়। একটা পেশি টেনে টেনে যদি হাতটাকে সামনের দিকে নিয়ে যায়, আরেকটা পেশি টেনে টেনে হাতটাকে পেছনের দিকে নিয়ে আসে। একটা পেশি যদি কোনো অঙ্গকে টেনে টেনে নিচের দিকে নামায়, আরেকটা পেশি তাহলে সেই অঙ্গটাকে টেনে টেনে উপরের দিকে তোলে। মানে সবসময় কিন্তু দুইটা করে পেশি কাজ করছে। একজন যেভাবে কাজ করছে আরেকজন তার বিপরীতভাবে কাজ করছে। সবসময় শুধু টান কাজ করছে, কখনোই ধাক্কা কাজ করছে না। তাহলে আমরা মনে রাখবো আমাদের বেশিরভাগ অঙ্গের মধ্যেই কিন্তু বিপরীত বৈশিষ্ট্যের এক জোড়া করে পেশি থাকে। এই পেশির জোড়াটাকে বলা হয় অ্যান্টাগনিস্টিক পেশি জোড়া। অ্যান্টাগনিস্টিক পেশি জোড়া, অ্যান্টাগনিস্টিক পেশি জোড়া। তোমরা মনে রেখো এই অ্যান্টাগনিস্টিক শব্দের মানেই হলো বিপরীত কাজ করবে এমন। অ্যান্টাগনিস্টিক মানে হচ্ছে বিপরীতমুখী অথবা বিপরীত ধর্মী। অ্যান্টাগনিস্টিক পেশি জোড়া মানে হলো বিপরীত ধর্মী পেশি জোড়া। তাহলে বোঝো, একটা পেশি যদি হচ্ছে হাতটাকে টেনে টেনে ভাঁজ করে, আরেকটা পেশি তাহলে হাতটাকে টেনে টেনে সোজা করে দিল। এই যে দুইটা পেশি বিপরীত হিসেবে কাজ করলো, বিপরীতধর্মী কাজ করলো, এই পেশি জোড়াকে কিন্তু আমরা বলছি অ্যান্টাগনিস্টিক পেশি জোড়া। আমাদের শরীরের বেশিরভাগ অঙ্গতেই অ্যান্টাগনিস্টিক পেশি জোড়া থাকে। তবে আমি যেহেতু হাতের উদাহরণটাই তোমাদের বারবার বললাম, এই জন্য হাতের উদাহরণের যে অ্যান্টাগনিস্টিক পেশি জোড়া রয়েছে তাদের উদাহরণটাই আমি ভালো করে লিখে দিই। লক্ষ্য করো, অ্যান্টাগনিস্টিক পেশি জোড়া যদি আমি হাতের ক্ষেত্রে বলি, বিভিন্ন অঙ্গের ক্ষেত্রে বলা যায়। যদি আমি হাতের ক্ষেত্রে বলি তাহলে বলা যায় আমাদের হাতের সংকোচনে দুই ধরনের পেশি কাজ করে। একগুলোর নাম হলো ফ্লেক্সর, আরেকটার নাম হচ্ছে এক্সটেনসর। হাতের মধ্যে থাকে ফ্লেক্সর এবং থাকে হচ্ছে এক্সটেনসর। ফ্লেক্সর হিসেবে থাকে আমাদের হাতে বাইসেপস। আমরা এর কথা একটু আগেই জানলাম। আমাদের বাইসেপস নামের যে পেশিটা সে হলো ফ্লেক্সরের কাজে হলো ফ্লেক্স করা বা সংকুচিত করা। আমাদের হাতের এই জায়গাতে থাকে বাইসেপস, এই বাইসেপস টেনে 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 হাতটাকে ভাঁজ করে দেয়। তাহলে বাইসেপসের কাজে হলো হাত ভাঁজ করা। বাইসেপস তাহলে কি করছে, টেনে টেনে হাতটাকে ভাঁজ করে দিচ্ছে। যেহেতু পেশি সবসময় অ্যান্টাগনিস্টিক রিলেশনশিপে কাজ করে, তাহলে নিশ্চয়ই এই বাইসেপসের বিপরীতে কোনো না কোনো পেশি থাকবে, ফ্লেক্সরের বিপরীতে কোনো না কোনো পেশি থাকবে। ফ্লেক্সরের বিপরীতেই থাকে হলো এক্সটেনশন। এক্সটেনশন মানে হচ্ছে কিন্তু টেনে সোজা করা। আমাদের হাতে এক্সটেনশন হিসেবে থাকে হচ্ছে ট্রাইসেপস। আমাদের হাতে এক্সটেনশন হিসেবে থাকে ট্রাইসেপস। এর কাজই হলো হাতের ভাঁজ সোজা করা, হাতের ভাঁজ সোজা করা। তাহলে দেখো,
বাইসেপস টেনে টেনে হাতটাকে ভাঁজ করে আর ট্রাইসেপস টেনে টেনে হাতটাকে সোজা করে দেয়। সবসময় তাহলে টান কাজ করছে, এখানে কখনোই ধাক্কা কাজ করছে না। এবং পেশি কেমনে কাজ করছে? অ্যান্টাগনিস্টিক রিলেশনশিপে কাজ করছে, একজন যে কাজ করবে অপরজন তার বিপরীতে কাজ করবে। তাহলে আমাদের যদি এখন ব্যাখ্যা আসে যে পেশি টান দেয় কিন্তু পেশি ধাক্কা দেয় না, ব্যাখ্যা করো, তখন তুমি এভাবে লিখবে যে আমাদের পেশিগুলো সংকুচিত হয় কোনো অঙ্গকে টান দিতে পারে কিন্তু কখনোই পেশিগুলো ধাক্কা দিতে পারে না। উদাহরণ হিসেবে আমরা হাতের কথা বলতে পারি। আমাদের হাতে একজোড়া অ্যান্টাগনিস্টিক পেশি থাকে যারা আমাদের হাতের সংকোচন প্রসারণে কাজ করে। সংকোচনের জন্য যে পেশিগুলো কাজ করে তাদের নাম হলো ফ্লেক্সর, আর যারা প্রসারণের জন্য কাজ করে তাদের নাম হলো এক্সটেনসর। আমাদের হাতে সংকোচনের জন্য কাজ করে হচ্ছে বাইসেপস নামের পেশি, ফ্লেক্সর হিসেবে কাজ করে বাইসেপস, সে হচ্ছে আমাদের হাতটাকে টেনে টেনে ভাঁজ করে দেয়। এবং আমাদের হাতে এক্সটেনসর হিসেবে থাকে ট্রাইসেপস, যারা টেনে টেনে হাতের ভাঁজটাকে সোজা করে দেয়। তাহলে এটা যদি আমরা লিখি, শেষে আমরা লিখে দিব, তাহলে আমরা উপরে আলোচনা থেকে দেখতে পেলাম যে একজোড়া করে পেশি টেনে টেনে কোনো অঙ্গকে সংকুচিত করছে, প্রসারিত করছে, পেশি কখনোই ধাক্কা দিতে পারছে না, কাজে বলা যায় পেশি টান দেয়, পেশি ধাক্কা দেয় না। এবার আমরা আলোচনা করব হাঁটুর সঞ্চালনে অস্থি এবং পেশির সমন্বয়, অর্থাৎ হাঁটুকে ভাঁজ করতে এবং সোজা করতে কোন কোন অস্থিগুলো এবং পেশিগুলো ব্যবহৃত হয় সেটাই আমরা জানব। এখন ব্যাপার হচ্ছে হাঁটুর ভাঁজ হওয়া এবং সোজা হওয়া এত ইম্পর্ট্যান্ট কেন? আসলে আমরা যখন হাঁটি তখন আমাদের হাঁটু বারবার ভাঁজ হয় এবং বারবার সোজা হয়। তোমরা হয়তো এটা খেয়াল করেছো। আমি তোমাদের সামনাসামনি ক্লাস নিলে হয়তো হেঁটে হেঁটে দেখাতাম, এখানে সম্ভব হচ্ছে না আমার হাঁটু দেখানো। তারপরও তোমরা একটু নিজেরাই এই ব্যাপারটা নিজেরাই প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করবে। আমরা যখন হাঁটি, যখন পায়ের ধাপ ফেলতে চাই, তখন যেটা হয় আমাদের পায়ের হাঁটুটা ভাঁজ হয়ে যায়। হাঁটু ভাঁজ হয় যখন, তখন আমরা পাটাকে উপরে তুলি, পা যখন উপরে তুলি তখন হাঁটু ভাঁজ হয়ে যায়, পা যখন সামনের দিকে আমরা বাড়িয়ে দেই তখন কিন্তু হাঁটুটা সোজা হয়ে যায়। পা উপরে তুললাম, হাঁটু ভাঁজ হলো, পা সামনের দিকে বাড়িয়ে দিলাম, হাঁটু সোজা হয়ে গেল। দেখেছো আমাদের হাঁটু ভাঁজ করতে কোন কোন পেশিগুলো ব্যবহার হয়, আমাদের হাঁটুকে সোজা করতে কোন কোন পেশিগুলো ব্যবহার হয় সেটাই আমরা জানবো। তোমরা আগে পায়ের যে হাড়গুলো আছে তাদের কথা একটু মনে করার চেষ্টা করো। দেখো আমি এখানে ছবি এঁকেছি, তোমাদের একটু মনে করিয়ে দিই। আমাদের রানের ভেতরে যে লম্বা হাড়টা থাকে তার নাম কিন্তু ফিমার। এই হাড়ের নাম খুব ভালো করে মনে রেখো। আমাদের রানের ভেতরে যে মোটা হাড়টা থাকে তার নাম কিন্তু ফিমার। এবং হাঁটুর নিচে, পায়ের নিচের দিকে যে হাড়টা থাকে সেখানে থাকে টিবিয়া এবং ফিবুলা। ফিবুলা বেশি ইম্পর্টেন্ট না, এই জন্য আমি শুধু টিবিয়াটাকে তোমাদের দেখাচ্ছি। এখানে কিন্তু আরেকটা হাড় আছে, এটার নাম হলো প্যাটেলা। হাঁটুতে একটা হাড় থাকে যার নাম হলো প্যাটেলা। এই তো হাড়, তো এইগুলাই নীলকালিতে আমি হাড়গুলোকে এঁকেছি। এখন মাসলগুলোকে দেখাই। আমরা যখন হাঁটুটাকে ভাঁজ করি বা হাঁটুটাকে বক্র করি, হাঁটুটাকে যখন আমরা ভাঁজ করি তখন পায়ের পেছনের দিকের মাসলগুলো এই কাজে আমাদেরকে সাহায্য করে। আর আমরা যখন হাঁটুটাকে সোজা করতে চাই, হাঁটুর যে ভাঁজটা সেটাকে সোজা করতে চাই, তখন পায়ের এই সামনের দিকের মাসলগুলো কাজ করে। তাহলে পায়ের পেছনের দিকের মাসলগুলো কি করে? হাঁটুটাকে ভাঁজ হতে কাজ করে। হাঁটু যখন আমরা ভাঁজ করতে চাই, আমরা যখন হাঁটুর যে সন্ধিটা সেটাকে ভাঁজ করতে চাই, তখন পায়ের পেছনের দিকের মাসলগুলো কাজ করে। সামনাসামনি থাকলে খুবই ভালো হতো, আমি দেখাতে পারতাম। তোমরা লক্ষ্য করো, এই যে রানের পেছনে কিন্তু কিছু মাসল রয়েছে, রানের পেছনে কিছু মাসল রয়েছে। রানের পেছনে যে মাসলগুলো রয়েছে এই মাসলটার নাম হচ্ছে হ্যামস্ট্রিং। হ্যামস্ট্রিং রানের পেছনে রয়েছে হ্যামস্ট্রিং। এই যে এই মাসল, এই মাসলের নামই হলো হ্যামস্ট্রিং। এখানে যে মাসলগুলো রয়েছে এদের নামই হলো হ্যামস্ট্রিং। হ্যামস্ট্রিং শুরু হয় আমাদের শ্রোণী অস্থিচক্র থেকে, আমাদের হচ্ছে পেলভিক গার্ডল থেকে। পেলভিক গার্ডল থেকে শুরু হয়, শেষ হয় কোথায়? যে দেখো টিবিয়াতে শুরু হয়। কোথায়? সে হচ্ছে আমাদের শ্রোণীতে শুরু হয় এবং শেষ হয় কোথায়? এসে টিবিয়াতে। এই যে টিবিয়াতে এসে শেষ হলো, টিবিয়ার মাথাতে এসে শেষ হলো হ্যামস্ট্রিং মাসল। হ্যামস্ট্রিং তাহলে শুরু হলো শ্রোণীতে, শেষ হলে এসে টিবিয়াতে। এই যে হ্যামস্ট্রিংটা আমরা দেখছি, এই হ্যামস্ট্রিংয়ের মধ্যে আসলে 3 ধরনের মাসল রয়েছে, 3টা মাসল রয়েছে। হ্যামস্ট্রিংয়ের একটা মাসলের নাম হলো বাইসেপস ফিমোরিস। বাইসেপস ফিমোরিস, বাই মানে হলো 2, সেপস মানে হলো টুকরা বা মাথা। আসলে বাইসেপস ফিমোরিস এই মাসলটার 2টা টুকরা রয়েছে, তাই বাইসেপস। ফিমোরিস কেন? কারণ এই যে ফিমার হাড়ের উপরে মাসলটা রয়েছে, এই জন্য বাইসেপস ফিমোরিস। শুধু বাইসেপস হলে হাতের বাইসেপ হয়ে যাবে, শুধু বাইসেপস হলে হাতের বাইসেপ। যদি বলে বাইসেপ ফিমোরিস, সেটা হলে হ্যামস্ট্রিংয়ের বাইসেপ ফিমোরিস। কেন? কারণ ফিমারের উপরে রয়েছে, তাই হলো ফিমোরিস। ওকে, হ্যামস্ট্রিংয়ের আরেকটা মাসল রয়েছে, যে মাসলটার নাম হলো সেমি মেমব্রেনোসাস। সেমি মেমব্রেনোসাস, সেমি মানে অর্ধেক বা প্রায়, মেমব্রেনোসাস মানে মেমব্রেনের মতো। মেমব্রেনোসাস মানে হলো মেমব্রেনের মতো। মেমব্রেন মানে কি? পর্দা।
তাহলে এই মাসলটা অনেকটা পর্দার মতো, এই জন্য নাম হলো সেমি মেমব্রেনোসাস। আরেকটা রয়েছে হ্যামস্ট্রিংয়ের মাসল, যার নাম হলো সেমি টেন্ডিনোসাস। সেমি টেন্ডিনোসাস, সেমি মানে তো অর্ধেক, টেন্ডিনোসাস মানে হলো টেন্ডন, টেন্ডনের মতো, অনেকটাই টেন্ডনের মতো এই মাসলটা, এই জন্য নাম হলো সেমি টেন্ডিনোসাস। তাহলে মনে রাখতে হবে হ্যামস্ট্রিংয়ে 3 ধরনের মাসল বা 3টা মাসল রয়েছে, বাইসেপস ফিমোরিস, সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডিনোসাস। এই 3টা মাসল মিলেই কিন্তু হলো হ্যামস্ট্রিং। এই হ্যামস্ট্রিং কোথায় রয়েছে? ফিমারের পেছনের দিকে, পায়ের পেছনের দিকে, রানের পেছনের দিকে হ্যামস্ট্রিং রয়েছে। হ্যামস্ট্রিংয়ের উৎপত্তি শ্রোণীতে, এসে শেষ হয় কোথায়? টিবিয়াতে। দেখো এই হ্যামস্ট্রিং যদি সংকুচিত হয়, এই হ্যামস্ট্রিংটা যদি সংকুচিত হয়, এই হ্যামস্ট্রিংটা যদি সংকুচিত হয়, তাহলে এই যে পাটা এভাবে ঘুরে ঘুরে ভাঁজ হয়ে যাবে, পাটা এদিকে যে চলে যাবে, এদিকে চলে যায়। হ্যামস্ট্রিং যদি এখান থেকে টান দেয়, পাটা এদিকে চলে যাবে, এতে করে পাটা ভাঁজ হয়ে যাবে, হাঁটুর এখানে ভাঁজ হয়ে যাবে। এই মাসলটা যদি এখান থেকে টান দেয়, তাহলে পায়ের নিচের অংশটা এভাবে ভাঁজ হয়ে যাবে। তাহলে হ্যামস্ট্রিং সবচেয়ে শক্তিশালী একটা মাসল, যে পাটাকে ভাঁজ করতে সাহায্য করে। হ্যামস্ট্রিং ছাড়াও পায়ের পেছনের দিকের আরেকটা মাসল পাকে ভাঁজ হতে সাহায্য করে, সেই মাসলটা হচ্ছে এইটা, এই যে এই মাসল। তোমরা এটা প্রত্যেকেই দেখেছো, আমাদের হাঁটুর ঠিক নিচে পায়ের নিচের অংশে একটা গোলগাল মাসল থাকে, এই যে গোল মাসলটা আমি দেখাই দিতে পারছি না, যাই হোক, তোমার হচ্ছে হাঁটুর ঠিক নিচে পায়ের পেছনের দিকের একটা গোল মাসল থাকে, সেই মাসলটাই হচ্ছে আমাদের পাটাকে ভাঁজ হতে হেল্প করে। নাম কি? নাম হচ্ছে গ্যাস্ট্রোকেমিয়াস। দেখো এই এনটা উচ্চারণ হয় না, গ্যাস্ট্রোকেমিয়াস, সি উচ্চারণ হয়, এনটা উচ্চারণ হয় না, গ্যাস্ট্রোকেমিয়াস। তোমাদের বই ভুল উচ্চারণ লেখা আছে, গ্যাস্ট্রোকনেমিয়াস এভাবে লেখা আছে, তবে ওটা ভুল উচ্চারণ, আসল উচ্চারণ হলো গ্যাস্ট্রোকেমিয়াস। তাহলে হাঁটু ঠিক নিচেই থাকে হচ্ছে গ্যাস্ট্রোকেমিয়াস। এই যে গ্যাস্ট্রো শব্দটা রয়েছে, গ্যাস্ট্রো শব্দের মানে হলো পেট, এটা আমরা অনেকবার শুনেছি, গ্যাস্ট্রো মানেই হলো পেট, কেমিয়াস শব্দের মানে হলো হাঁটু। তাহলে এই জিনিসটাকে কিন্তু হাঁটুর পেটের সাথে তুলনা করা হচ্ছে। আমাদের গায়ের পেট যেমন একটু মোটা, পেটটা একটু আমাদের যেমন মোটা হয়ে থাকে, ঠিক তেমনই হাঁটুর নিচে এই জিনিসটা একটু পেটের মতোই মোটা হয়ে আছে, এই জন্য এই জিনিসটাকে নাম দেওয়া হয়েছে, এই মাসলটাকে নাম দেওয়া হয়েছে হাঁটুর পেট বা গ্যাস্ট্রোকেমিয়াস। বুঝছো আশা করি নামটা? এখন দেখো গ্যাস্ট্রোকেমিয়াসটা এদিক দিয়ে এসে এসে একটা টেন্ডনের মাধ্যমে এই যে আমাদের পায়ের গোড়ালির যে হাড় রয়েছে, পায়ের গোড়ালির যে ক্যালকেনিয়াস হাড় রয়েছে, এই হাড়ের সঙ্গে এসে যুক্ত হয়। গ্যাস্ট্রোকেমিয়াস মাসলটা আস্তে আস্তে নিচের দিকে নামে, তারপরে একটা টেন্ডনের মাধ্যমে এসে পায়ের গোড়ালিতে থাকা ক্যালকেনিয়াস হাড়ের সঙ্গে যুক্ত হয়, এই হাড়টার নাম হলো ক্যালকেনিয়াস হাড়। তাহলে গ্যাস্ট্রোকেমিয়াস মাসল ক্যালকেনিয়াস হাড়ের সঙ্গে, পায়ের গোড়ালির ক্যালকেনিয়াস হাড়ের সঙ্গে এসে সুন্দরভাবে যুক্ত থাকে। তোমরা মেবি জানো মাসলকে হাড়ের সঙ্গে সংযুক্ত করে যে তন্তুগুলা, সে তন্তুর নাম কিন্তু টেন্ডন। তাহলে নিশ্চয়ই এটা একটা টেন্ডন। এই টেন্ডনটার নাম কি? পায়ের গোড়ালিতে থাকা এই সবচেয়ে শক্ত মোটা টেন্ডনটার নাম কি? এই টেন্ডনটার নাম হলো অ্যাকিলিস টেন্ডন, এটার নাম হলো অ্যাকিলিস টেন্ডন। তোমরা মনে রেখো, এটা কিন্তু দেহের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে বড় টেন্ডন, অ্যাকিলিস টেন্ডন। এই অ্যাকিলিস টেন্ডনের নামটা খুবই মজার। অ্যাকিলিস শব্দটা এসেছে গ্রিক মিথোলজি থেকে। গ্রিক মিথোলজিতে অ্যাকিলিস নামের একটা বীর ছিল, একটা ভালো যোদ্ধা ছিল। যারা ট্রয় সিনেমাটা দেখেছো তোমরা এই গল্পটা রিলেট করতে পারবে। এই অ্যাকিলিসের শরীরের কোথাও তীরের আঘাত লাগে না, তরোয়ালের আঘাত লাগে না, কিন্তু সিনেমা শেষে দেখা যায় অ্যাকিলিসের পায়ের গোড়ালিতে যখন তীর নিক্ষেপ করা হয়, পায়ের গোড়ালিতে তীর লাগার কারণে সে কিন্তু মারা যায়। এজন্য পায়ের গোড়ালিতে থাকা এই টেন্ডনটার নাম দেওয়া হয়েছে অ্যাকিলিস টেন্ডন। অ্যাকিলিস টেন্ডন আমরা মনে রাখবো, পায়ের গোড়ালির এই টেন্ডনের নামই হলো অ্যাকিলিস টেন্ডন। এটা দেহের সবচেয়ে শক্তিশালী টেন্ডন। অ্যাকিলিসের যে গল্প বললাম এটা একটা মিথোলজি, এটা একটা জাস্ট রূপকথা। এই টেন্ডনের নাম অ্যাকিলিস টেন্ডন, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে দেখো হ্যামস্ট্রিং মাসল এবং গ্যাস্ট্রোকেমিয়াস মাসল এরা যদি সংকুচিত হয়, তাহলে পাটা সুন্দর ভাঁজ হয়ে যায়, হাঁটুর এখানে একটা ভাঁজ তৈরি হয়। তাহলে হাঁটুকে ভাঁজ করতে হচ্ছে হ্যামস্ট্রিং এবং গ্যাস্ট্রোকেমিয়াস, এই মাসলগুলো কাজ করে। এখন হাঁটু ভাঁজ হয়ে গেছে, পাটাকে টেনে সোজা করতে হবে। আমরা জানি সবসময় মাসল অ্যান্টাগনিস্টিক রিলেশনশিপে কাজ করে। কোনো মাসল যদি পাটাকে ভাঁজ করে দেয়, নিশ্চয়ই কোনো না কোনো মাসল থাকবে যারা পাটাকে টেনে টেনে সোজা করে দিবে। পাটাকে সোজা করতে কারা কারা কাজ করে? আমাদের এই ফিমারের সামনে থাকে একটা মাসল যার নাম কোয়াড্রিসেপস ফিমোরিস। এছাড়াও পায়ের টিবিয়ার সামনেও মাসল থাকে যার নাম হলো টিবিয়ালিস অ্যান্টেরিয়র। এরা পাটাকে সোজা করতে সাহায্য করে। আমি এই মাসলগুলোর বর্ণনা তোমাদেরকে দিই। দেখো এই হাড়ের নাম হলো ফিমার। ফিমারের হাড়ের সামনে অর্থাৎ পায়ের রানের সামনে কিছু মোটা মাসল আছে, এই যে মোটা সোটা মাসল। এই মাসলের নামই হলো কোয়াড্রিসেপস ফিমোরিস।
রানের সামনের দিকের যে মাসল তার নামই হচ্ছে কোয়াড্রিসেপস ফিমোরিস। রানের সামনের মাসলের নামই হলো কোয়াড্রিসেপস ফিমোরিস। এই যে মাসলটা রয়েছে, এই মাসলটাই কিন্তু আমাদের পাটাকে সোজা করতে সবচেয়ে বেশি কাজ করে। এই কোয়াড্রিসেপস ফিমারিস, এই শব্দটা আসলে কেমন করে? কোয়াড্রিসেপস শব্দটা এসছে চার থেকে। কোয়াড্রি মানে হলো চার, সেপস মানে হলো মাথা। তাহলে এই মাসলের মধ্যে আসলে চারটা টুকরা আছে, এই জন্য তার নাম হলো কোয়াড্রিসেপস ফিমোরিস। কেন? কারণ ফিমার হাড়ের সামনে এটা অবস্থান করছে, এটা ফিমার হাড়, ফিমার হাড়ের সামনে এই মাসলটা রয়েছে, এই জন্য নাম হলো কোয়াড্রিসেপস ফিমোরিস। ভালো করে মনে রাখতে হবে। তাহলে পায়ের ফিমারের সামনে যে চারটা মাসল আছে তাদের নামই হলো কোয়াড্রিসেপস ফিমোরিস। আমরা আশা করি বুঝছি এই মাসলের কথা। কোয়াড্রিসেপস ফিমোরিস মাসলের মধ্যে আবার চারটা মাসল আছে। মাসলগুলোর নাম দেখো, রেকটাস ফিমোরিস। রেকটাস শব্দের মানে হচ্ছে সোজা, রেকটাস শব্দের মানে হলো সোজা, ফিমোরিস মানে হলো ফিমারের সামনে। তাহলে ফিমারের সামনে একটা সোজা মাসল যার নাম হলো রেকটাস ফিমোরিস। ভাস্টাস মিডিয়ালিস। ভাস্টাস মানে হলো লম্বা, মিডিয়ালিস মানে মাঝখানে। হয়তো পায়ের রানের মাঝখান দিয়ে মাসলটা থাকে, এই জন্য নাম হলো ভাস্টাস মিডিয়ালিস। ভাস্টাস ল্যাটেরালিস, তোমরা জানো ভাস্টাস মানে হলো লম্বা, ল্যাটেরাল মানে হলো পাশে, রানের পাশে থাকে বলে নাম হলো ভাস্টাস ল্যাটেরালিস। ভাস্টাস ইন্টারমিডিয়াস, ভাস্টাস মানে হলো লম্বা, ইন্টারমিডিয়াস মানে হচ্ছে মধ্যবর্তী। এই মাসলটাও পায়ের রানের মধ্যবর্তী অংশে থাকে বলে ভাস্টাস ইন্টারমিডিয়াস নাম। তাহলে এই চারটা মাসল মিলেই কিন্তু কোয়াড্রিসেপস ফিমারিস গঠিত। চারটা মাসল দ্বারা গঠিত বলে নাম কিন্তু কোয়াড্রিসেপস ফিমোরিস। এই মাসলগুলো শুরু হয় কোথায়? এরা শুরু হয় শ্রোণীতে, সবাই শুরু হয় শ্রোণীতে। শ্রোণীতে শুরু হয়, শেষ হয় কোথায়? এসে এদিক দিয়ে এসে প্যাটেলার সাহায্য নিয়ে তারা এসে যুক্ত হয় কোথায়? এই টিবিয়ার মাথায়, টিবিয়াতে এসে যুক্ত হয়। শুরু শ্রোণীতে, এসে শেষ হচ্ছে কোথায়? টিবিয়াতে এসে শেষ হচ্ছে। এটা আমরা মনে রাখবো। এছাড়াও দেখো টিবিয়ার সামনে দেখো এই যে একটা চিকন মাসল রয়েছে যার নাম হলো টিবিয়ালিস অ্যান্টেরিয়র। টিবিয়ার সামনে রয়েছে, নাম হলো টিবিয়ালিস অ্যান্টেরিয়র। টিবিয়া শব্দের মানে তো টিবিয়া, অ্যান্টেরিয়র মানে হলো সামনে। টিবিয়ার সামনে রয়েছে এই মাসলটা, তাই নাম হলো টিবিয়ালিস অ্যান্টেরিয়র। তাহলে তোমরা বোঝো, হ্যামস্ট্রিং এবং গ্যাস্ট্রোকেমিয়াস এই দুটা মাসল সংকুচিত হলে, হ্যামস্ট্রিং এবং গ্যাস্ট্রোকেমিয়াস মাসল সংকুচিত হলে পা ভাঁজ হয়ে যায়। কোয়াড্রিসেপস ফিমোরিস এবং টিবিয়ালিস অ্যান্টেরিয়র এরা যদি সংকুচিত হয়, কোয়াড্রিসেপস ফিমোরিস এবং টিবিয়ালিস অ্যান্টেরিয়র এরা যদি সংকুচিত হয়, তাহলে কিন্তু পাটা সোজা হয়ে যায়। তাহলে পেছনের মাসলগুলো পাটাকে ভাঁজ করে এবং সামনের দিকের মাসলগুলো পাটাকে সোজা করে। কোন মাসল কয়টা টুকরা দ্বারা গঠিত, কোন কোন মাসলের কোন কোন শাখা থাকে, এটা আমাদের মনে রাখতে হবে, এমসিকিউ আসে এখান থেকে।